প্রথমে মেয়েটাকে দেখে কিচ্ছু বুঝতে পারিনি। সাদাসিধে আটপৌড়ে চেহারা, ইউনিভার্সিটিতে পড়ে, তাই সালোয়ার কামিজ পরেই এসেছিল প্রথমবার। ছেলেকে দেখেছিলাম 3 দিন থেকে আমাদের ভাড়া বাড়ির 1.5খানা ঘর সাজাতে ব্যস্ত। ঘর 1.5খানা, কিন্তু আমার সংসারে ঢুকে কেউ বলতে পারবে না কোনো দিক অগোছালো। ছেলের আধখানা ফালিতে সিঙ্গেল বেড রাখা, মাথার কাছে রবীন্দ্রনাথ। আমার ছেলে ছোট থেকে খুব সংস্কৃতিমনা। আবৃত্তি, গান, নাটক, সারা পাড়া তাকে এক ডাকে চেনে। বাংলা অনার্সে নম্বরও খারাপ ছিল না। কি করবে, আজকাল চাকরি বাকরির বাজার মন্দা। ছেলে সকালে টিউশনি পড়ায়, মাঝে মধ্যে গানের জলসা। আমাদের মফস্বলে রকের অভাব নেই। সন্ধ্যের পর ছেলেটা সেখানে গিয়ে বসে। ওর বন্ধুবান্ধবরাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে দল বেঁধে। ওরা সবাই জানে আমার ছেলের প্রতিভা। এই যেমন প্রবাল বিসিএসের কোচিং নিচ্ছে। সেই একদিন বলল, মাসিমা, আপনার অমিত কিন্তু আমাদের মতো আমলা বা কেরানির চাকরি করবে না। ওকে কখনো পরীক্ষার জন্য চাপ দেবেন না। ও অন্য কিছু হবে বলেই জন্মেছে, আমাদের মতো সাধারণ চাকুরিজীবী হতে নয়। অমিতের বাবার মুখ গম্ভীর হল। ছেলে খাটে বসে বসে পা দোলাচ্ছিল, মুখে মিটিমিটি হাসি। মিথ্যে কথা বলবো না, গর্বে আমার বুকটা ভরে উঠেছিল। মেয়েটি এলো, লম্বা বিনুনি, পান পাতা মুখ, পায়ের পাতা ছোট, মোটামুটি সুলক্ষণা, নরম করে কথা বলে, কিন্তু আবেগ বড় কম বলে মনে হলো। ভাত খেতে বসে আশা করেছিলাম রান্নাঘর থেকে নিজেই হাঁড়িকুড়ি সব বয়ে আনবে খাবার জায়গায়। তার অবশ্য কোনো লক্ষণই দেখা গেল না। ছেলের খাটের উপর পা ঝুলিয়ে বসে কবিতার বইয়ের পাতা উল্টাচ্ছে। ভাত বেড়ে আমিই ডাক দিলাম। নামটা ভালোই মনে ছিল। ছেলে গত কয়েকদিন ধরে ওর কথা বলে বলে কানের পোকা মেরে দিয়েছে। কোনোদিন নাকি ক্লাসে সেকেন্ড হয়নি। লেখাপড়ায় খুব ভালো, হাতের লেখাও খুব ভালো। কলেজে পড়াবে এই তার স্বপ্ন। ছেলের গান শুনেছে, কবিতা পড়েছে, তাতেই মেয়ের মন মজেছে। দিনকাল খারাপ। এর আগেও তো একটা মেয়ে খুব ঢলাঢলি করল আমার ছেলের সঙ্গে। তারপর ব্যাংকে চাকুরি দেখে বিয়ে থা করে সংসার করছে দিব্যি। রাতে ঘুম না এলে আমার ছেলেকে ফোন করে। বেশ বুঝতে পারি। ছেলে নিচু গলায় নানা রকম সান্ত্বনা দেয়। আজকালকার মেয়েদেরকে বিশ্বাস করার মতো ভুল আমি অন্তত করব না। বিয়ের পর ৩৫ বছর জয়েন্ট ফ্যামিলির হাঁড়ি ঠেলেছি। আমার অভিজ্ঞতা কিছু কম নয়। খেতে বসে গম্ভীর হয়েই বললাম, তা মা, তোমার নামটা যেন কি? তিথি, নরম করে বলল মেয়েটা। সস্নেহে তাকিয়ে দেখলাম। মনে মনে দেখতে পেলাম ঘাড়ের কাছে আলতো খোঁপা, কপালে মস্ত টিপ, সুতির ছাপা শাড়ি, হাতে হলুদের গন্ধ। রান্না সেরে সবে বসেছে আমাদের পাশে। আমার বৌমাকে দেখতে পেলাম সচক্ষে। মনের মধ্যে একটা শান্তির বাতাস বয়ে গেল। খেতে খেতে টুকিটাকি কথা। অমিতের বাবা তিথির লেখাপড়ার খবর নিলেন, ভবিষ্যতে কি করতে চায় জানতে চাইলেন। আমি ছটপট করছি, অন্য ভাই বোন আছে কিনা, বাবা কোথায় চাকরি করেন, রান্নাবান্না কিছু জানে কিনা, এসব দ্রুত জেনে নেবার পর সোজাসুজি বলেই ফেললাম, তা 2 দিন আমার অমিতের সঙ্গে ঘুরে ফিরে খেয়ে সিনেমা দেখে বড়লোক দেখে বিয়ে করে বসবে না তো? ভেবে বলো বাপু। তিথি চুপ হয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ঘরে পিন পড়লেও শব্দ পাওয়া যাবে।
সবাই চুপ। আমি হয়রান। এমন কী দোষের প্রশ্ন হলো কে জানে? অভিজ্ঞতা আছে বলেই তো জানতে চাইছি। অমিত খাবার থালা ঠেলে উঠে পড়ল। বাবা, এখনই এত? খানিক পরে তিথি শান্ত গলায় বলল, অমিত কাজকর্ম কিছু করবে না মাসিমা? ওকে একটু বোঝান না। চাকরি করেও তো নিজের কাজ করা যায়, তাই না? না, বিয়েটা আমরা কেউ আটকাতে পারলাম না। অমিতের বাবা অবশ্য প্রথম থেকেই মত দিয়েছিলেন। আমি একটু খুঁতখুত করছিলাম। এক কথায় মেনে নিলে ছেলের মায়ের ইজ্জত থাকে না, তাই। তিথির বাড়ির তরফেই বাঁধা ছিল বেশি। মেয়ে সদ্য এমএ পাশ করে বেরিয়েছে, ফার্স্ট হয়েছে, গবেষণা করবে, সামনে উজ্জ্বল কেরিয়ার। অমিতকে তিথির মায়ের পছন্দ হয়নি। যদিও ওদের দুজনকে বেশ সজ্জন মানুষ বলেই মনে হলো, তিথি ওদের একমাত্র মেয়ে। মায়ের স্বপ্ন ছিল মেয়ে বিদেশে যাবে, আরও পড়বে, আরও বড় হবে, নাম করবে। বেশ বুঝতে পারছিলাম মেয়ে সিঁড়ি ধরে মাটিও উঁচুতে ওঠার স্বপ্ন দেখছিলেন। তা এতই যখন স্বাদ ছিল, তাহলে মেয়েকে সেভাবে আগলাওনি কেন? আমি খুঁটিয়ে জেনেছি, ছেলে আমার আগে যায়নি। তিথি ছেলের পিছনে পিছনে ঘুরত। যেখানে ছেলে গাইতে যেত সামনের সারিতে বসে থাকত। অমিতের কবিতার পাণ্ডুলিপি সব তিথির জিম্মায়। মেয়েটি আগে বলেছিল, আমরা একসঙ্গে থাকলে খুব ভালো হয়, তোমার কি মত? অমিত কি করবে? বুঝিয়েছিল চাকরি বাকরি নেই। মেয়ে সেই থেকে লেগে আছে অমিতের চাকরির পিছনে, নিজের গবেষণা চুলোয়। মেয়ে যে আগে চাকরি পেয়ে সংসারের একটু সুরাহা হবে, সে আশাও জলাঞ্জলি। তবে বিয়ের দিন ঠিক হওয়ার পর কাঁধে ব্যাগ লটকে তিথি নিজেই পথে নামল চাকরির চেষ্টায়। দুপুরবেলা ছেলেকে অঙ্ক কষাচ্ছে, কি না পিএসসি দেয়াবে। অমিতের আমার ছোট থেকেই সাহিত্যে মাথা, অঙ্কে সে বড় কাঁচা। পড়ানোর ছলে অমিতের ওপর তিথির কি চোটপাট! তখনই বুঝেছিলাম, বিয়ের সময় আরও বুঝলাম। বৌভাতের দিন সকালে কাপড় মাথায় দিয়ে নতুন বউ বাড়ির বড়দের ভাত পরিবেশন করে। একটি কাপড় দেবে অমিত। ছেলেকে বলতে হয়, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, এ আমাদের চিরকালের নিয়ম। সামনে বসে আছেন ভাসুর, দেওরেরা। আমার শ্বশুরবাড়ির 15 লোকের সামনে ছেলের হাত থেকে ভাতের থালা আর সুতির শাড়িটা নিতে নিতে মেয়ে হাসতে হাসতে বলল, উনি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে তো। আস্তে আস্তেই বলেছিল, কিন্তু সবাই শুনতে পেল। শ্বশুরবাড়ির সবাই জানে ছেলে এখনো পাকা কিছু চাকরি পায়নি। তিথি সদ্য একটা চাকরি পেয়েছে প্রাইভেট সংস্থায়। সারা দিন টিউশন করে। এই ডামাডোলে ছেলের টিউশন মাথায় উঠেছে। কথাটা কোথায় গিয়ে বাজল ঠিক বুঝেছে মেয়ে, জায়গা বুঝে ঠেস দিতে ছাড়েনি। সন্ধ্যায় সাজগোজের পালা। আমার বোন ফুলের মুকুট পরাতে গেল। নতুন বউ বলে কিনা, ওটা পরব না মাসি, ভালো লাগে না। ভালো লাগে না কি রে, পাগল নাকি? বোন মুখ হাঁড়ি করে ফিরে এলো। আমার কাছে এসে বলল, কি বউ আনলে দিদি, ওর তো দেখি অন্য ঢং। এই জন্যই বলি, বেশি লেখাপড়া জানলে অনেক সমস্যা হয়। আমার রন্টুর বউকে দেখবে, পাস গ্র্যাজুয়েট, কিন্তু কি বাধ্য, কোনোদিন বলতে পারবে আমার মুখের ওপর ভাল লাগে না তাই মুকুট পরব না? এরপর তো বলবে ভাল লাগে না তাই শাঁখা পরব না, সিঁদুর পরব না, শাড়ি পরব না। তখন কি করবে? আমার বুক কাঁপতে শুরু করলো তখনই। বুঝিনি দুদিনে বোনের কথা এভাবে ফলে যাবে।
বিয়ের 2-4 দিন পরেই তিথি চলে গেল বাপের বাড়ি। 1 সপ্তাহ কাটিয়ে ফিরে এসে বলল, মণিমা, আমার এ বাড়ি থেকে যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। দুবার ট্রেন পাল্টানো, তারপর বাস। অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকবে? মণিমা মানে? তুমি আমায় মা বলে ডাকবে না? মাথা নিচু করে তিথি বলল, আসলে মা আর বাবা এই দুটো ডাকে, অন্য কাউকে ডাকতে পারবো না মণিমা, সরি। অমিতের বাবাকে বাপি বলে ডাকবো। মাথায় তখন আগুন জ্বলছে। বলে ফেললাম, এই শিক্ষা নিয়ে বাড়ি থেকে ফিরে এলে? কোনো উত্তর দিল না তিথি। ঘরের মধ্যে চলে গেল। নাইটি পরে ফিরে এলো। শাঁখা খোলা, পলাও। কপালে সাবান দিয়ে সিঁদুর তোলার চেষ্টা হয়েছে দেখলাম। মেয়ের মূর্তি দেখে চমকে উঠলাম। এই আমার স্বপ্নের বৌমা! এ তো সাক্ষাৎ ডাইনি! বিয়ের 7 দিনের মাথায় যে মেয়ে এভাবে এওতি চিহ্ন মুছে ফেলে, তাকে আমি আর কি বলবো? তবে সারা দিন মুখে রক্ত তুলে খাটে মেয়েটা। সকাল থেকে শুরু হয়ে যায় টই টই ঘোরা। তবু সত্যি বলতে কি, ওকে বৌমা ডাকতে প্রবৃত্তি হয় না। তিথি নামটাতেও গায়ে আগুন জ্বলে। অমিতের বাবাকে বলতে গেলাম, ওমা, দেখি মেয়ে বসে আছে শ্বশুরের কাছে। ভারতের সংবিধানে কী সব জটিল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। 2-4 বার অমিতের নামটাও শুনলাম। দুজনই মিলে ষড়যন্ত্র হচ্ছে, ছেলেকে কোন অফিসে চাকরি করতে পাঠানো যায়। কাকে আর কি বলবো? ভাগ্য। ফিরে এলাম ওদের ঘরের দরজা থেকে। অফিসে যাতায়াতের অসুবিধে হচ্ছে বলে তিথি সত্যি সত্যিই চলে গেল বাপের বাড়ি। ওখান থেকে নাকি কাছে হবে। অমিত আমার ছেলে, ঠাঁই রয়ে গেল আমাদের কাছে, মাঝে মধ্যে শ্বশুর বাড়ি। কিন্তু ছেলের মধ্যে বদল আসছিল। রোজ সকালে দুমুঠো ভাতকেই কোথায় ছুটত। আজ এখানে ইন্টারভিউ তো কাল ওখানে। রাতে ফিরত, ক্লান্ত, বিধ্বস্ত। আমি বলতাম, এত খাটিস না বাবা, শরীরটা ভেঙে যাচ্ছে যে। অমিত বলতো, বড় দেরি হয়ে গেছে মা, তার দাম তো দিতেই হবে। এত বয়স হয়ে গিয়েছে, কে আমাকে চাকরি দেবে বলো? তিথির মতো রেজাল্টও যদি থাকতো। কথাটা আমার মোটেই পছন্দ হলো না। বললাম, এ রেজাল্ট তোর কিছু খারাপ নয় অমু। তিথির এখন অল্প বয়স, তোর থেকে 8 বছরের ছোট মেয়ে, দেখতে শুনতে ভালো। ও এমনিতেই চাকরি পাবে। মেয়েরা বাইরে বেরোলেই লোকে সেধে সেধে চাকরি দেয়, বুঝিস না? ছেলে কোনো উত্তর দিল না, ঘরে ঢুকে গেল। বছর ঘুরে গেল, ছেলে একটা চাকরি পেয়েছে। সকাল থেকে মাঝ রাত অবধি কাজ। ছেলের চোখের নিচে কালি। কোথায় গেল আমার সেই হাসি খুশি গান বাজনা আড্ডা নিয়ে মেতে থাকা অমু? সারা পাড়া যাকে এক ডাকে চিনত, সেই পাড়াই বা কোথায়? প্রবাল বিডিও হয়ে গিয়েছে। ওর বাকি বন্ধুরা প্রত্যেকে রীতিমতো সরকারি চাকরি বাগিয়ে বসেছে। 2-4 জন নামকরা প্রাইভেট কোম্পানির এক্সিকিউটিভ। এই তো তোরা আসতিস, যেতিস আমাদের বাড়ি, গঙ্গার ধারে বসে বসে সারা সন্ধে আমার ছেলের সঙ্গে আড্ডা মারতিস। তলায় তলায় তার মানে তোরা সবাই নিজেকে তৈরি করছিলি। শুধু আমার অমিত কিছু টের পায়নি। আশপাশের বাড়ির লোকেরা অমিতের বাবাকে বলতো অমিতের বাবা। এখন দেখা হলে বলে, কি বিমল বাবু, শরীর কেমন? উনি একদিন ঘরে ফিরে বললেন, তিথির কথা
খুব মনে পড়ছে। অমুকে বলে ওকে একবার আসতে বলবে নাকি? না, আমি বলতে পারিনি। কিন্তু অমুর বাবা যখন নার্সিংহোমে, তখন সে ঠিক জানিয়েছিল তিথিকে। একটি বারের জন্যও আসেনি তিথি। অফিসে নাকি খুব চাপ, ভারী এক অফিস হয়েছে। এ মেয়ের কারুর প্রতি দয়া মায়া নেই। একা একা যারা মানুষ হয় তাদের দয়া মায়া থাকে না। আমার অমুর কথা আলাদা, ওর মধ্যে কোনোদিন কোনো গুমরই নেই। হার্টের অসুখ আগেই ধরা পড়েছিল। নার্সিংহোমে দুরাত কাটতে না কাটতেই উনি চলে গেলেন, আমাকে এক্কেবারে নিঃস্ব করে দিয়ে। সব দিক থেকে না ছিল কোনো সঞ্চয়, না ছিল মাথা গোজার ঠাঁই। আমাকে এক্কেবারে পথে বসিয়ে গেলেন অমিতের বাবা। শেষকৃত্যের দিন বাড়িতে জমজমাট ভিড়। 2-4 জন জিজ্ঞাসা করল তিথির কথা। কি করে বলবো? আমি ধরেই নিয়েছি আমার কোনো বৌমা নেই। একটাই ছেলে, তার বিয়েটা বড় ভুল হয়ে গিয়েছে। কে জানে, হয়তো এই দুঃখেই অমিতের বাবা চলে গেলেন। উনি খুব চাপা মানুষ ছিলেন, যন্ত্রণার কথা কাউকে বুঝতে দিতেন না। কয়েকদিন পরে অমিত এসে বলল, এখান থেকে আমার অফিসে যেতে খুব অসুবিধে হয় মা। তারপর খানিকটা তোদলে থেমে অনুনয়ের সুরে বলল, মা, তিথি একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছে। আমাদের 3 জনের সেখানে দিব্যি কুলিয়ে যাবে। যাবে? চুপ করে রইলাম। বুকের মধ্যে উথাল পাথাল হচ্ছে। একটা বড় ভাঙন চোখের সামনে ঘটছে যেন। আমার সংসার বলে আর কিচ্ছু রইল না। ধীরে বললাম, তুই তাই চাস অমু? তাহলে তাই। ফ্ল্যাটটা ছোট, 4 তলায়, লিফট নেই। বুঝলাম, বয়স্ক মানুষেরা যাতে কোনোদিন উঠতে না পারে সে কথা ভেবেই কেনা। 2-4টে শাড়ি নিয়ে গিয়ে উঠলাম সেই মেয়েটার ফ্ল্যাটে। এখন ওটাকেই নিজের বাড়ি ভাবতে হবে। তিথি দরজা খুলল। ভূত দেখার মতো চমকে উঠলাম। এ কে দাঁড়িয়ে আছে সামনে? সেই মেয়েটা যে প্রথম দিন আমার বাড়ি গিয়েছিল, হালকা নীল সালোয়ার কামিজ, কপালে ছোট্ট টিপ, আদুরে মুখ আর লম্বা বেনুনি ঝুলিয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ের গাল দিয়ে রক্তের আভা বেরোচ্ছিল সেদিন। এখন যাকে দেখছি, কাঁধ পর্যন্ত ছাঁটা চুল, কালচে পড়া রোগা শরীর, চোখের নিচে কালি, পরনে হাঁটু পর্যন্ত ঢোলা প্যান্ট, ঢলঢলে টি শার্ট, কানে মোবাইল গোঁজা। এক হাতে দরজা খুলে ইশারায় ভেতরে আসতে বলে ঘরে ঢুকে গেল তিথি। অমিত বলল, তিথির শরীরটা ভালো নয় মা, অফিসেও খুব চাপ যাচ্ছে। ওকে সারাদিন অনেক ওষুধ খেতে হয়, রাতে ভালো ঘুমোয় না। মনে মনে বললাম, রাতে ঘুম কি করে হবে? এসে থেকে দেখছি মেয়ের যা রুটিন, সারাদিন মোবাইল কানে, ভুরু কুঁচকে রয়েছে, ফোন রাখলেই হাঁড়ি মুখ, কখনো বিছানায় উপুড় হয়ে কাঁদছে, কখনো আবার সকাল 8টা থেকে ঘুম দিচ্ছে। দুপুর 12টা বাজলে বাধ্য হয়ে বলতে হচ্ছে, কি গো, অফিস যাবে না? ধড়মড় করে উঠে বসছে মেয়ে। স্নান খাওয়া না সেরেই প্যান্ট আর টি শার্ট গলিয়ে দৌড় লাগাচ্ছে। চৈত্র মাসের দুপুর, বলবো বলবো করেও বলা হয় না, একটা ছাতা নিয়ে যাও। এই চাকরিটায়
অমিত টিকতে পারল না। সেদিন সকালে দেখি থমথমে মুখে খাটের উপর দুজনে বসে আছে। অমিত তিথিকে বলছে, এই লোনটা তুমি সামলে দাও, আমি মাস দুয়েকের মধ্যে চেষ্টা করে কিছু না কিছু একটা। ফের চেষ্টা শুরু হলো অমিতের। আর তিথির অফিসটা প্রায় ঘরের মধ্যে ঢুকে এলো। রাত দিন ফোন আর ফোন। একদিন শুনলাম খুব রাগী চাপা গলায় তিথিকাকে ধমকাচ্ছে, প্লিজ স্যার, এমন প্রপোজাল আর কখনো দেবেন না। আমি আমি আপনি যা ভাবছেন, যেমন ভাবছেন আমাকে, আমি তেমনটা নই। প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে তিথি তারপরে হাফুস নয়নে কাঁদছে। সেই কান্না বদলে যাচ্ছে না ঘুমোনোয়। সকাল হলে পড়ে পড়ে ঘুম, তারপর উদ্ভ্রান্তের মতো ফের অফিসে বেরিয়ে যাওয়া। অমিত ফিরলে এক দমবন্ধ করা নৈশব্দ সারা ঘরে। ওরা ঝগড়া করে না, সারা রাত দরজা খোলাই থাকে। সোহাগও হয় বলে মনে হয় না। এত বছর সংসার করছি, এত জ্বালা যন্ত্রণা অভাব সহ্য করেছি, এত অসহায় আগে কখনো লাগেনি। তিথি আমার সঙ্গে প্রায় কথাই বলে না, আমিও পারতপক্ষের মুখোমুখি হই না। নিজের ঘরে টিভি নিয়েই সারাদিন কাটিয়ে দিই। অন্য ঘরটা তিথির গুহা। সারাদিন ওই একটা ঘরে বসে সে ফোন করে, ঝগড়া করে, চেঁচায়, শান্ত হয়, ফের কাঁদে, একসময় ক্লান্ত হয়ে খাটে লুটিয়ে পড়ে। ওর কোনো বন্ধু নেই। ওকে কখনো লেখাপড়া করতে দেখি না। আগে সারাদিন কবিতার বই মুখে গুজে পড়ে থাকত, এখন সেসবের পাট চুকেছে। রাত দিন শুধু অফিস আর অফিস। আর একদিন এই ঘরেই দেখলাম অমিত তখনও ফেরেনি। তিথি গ্লাসে মদ ঢেলে খাচ্ছে। ওই গন্ধ আমার খুব চেনা। সেদিন সারা রাত ঘুম এলো না। নিজের মৃত্যুর কামনা করছিলাম। অমিতের বাবা একা চলে গেলেন। আমার গত জন্মের পাপের পুঁজি হয়তো অনেক বেশি, তাই আমাকে থাকতে হচ্ছে এসব দেখার জন্য। মুখার্জি বংশের বউ মদ খাচ্ছে, ছি ছি ছি। অবশ্যই মেয়েকে আমি কবেই বা বউ বলে মেনেছি। সারা রাত মনে মনে শাপ দিলাম, এই ডাইনি আমাদের কেউ না, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে আমাদের। হ্যাঁ, ও অমিতের বউ, কিন্তু অমিত ওকে ছুঁয়ে বলেও মনে হয় না। থাকতে দিয়েছে তাই থাকছি। ঘেন্না, চরম ঘেন্নায় আমার গা পুড়ে যেতে লাগলো। যে কল্যাণী মূর্তি সংসারের স্ত্রী ফেরায়, এই মেয়ের সঙ্গে তার মিল কোথায়? বেচারা অমিতের জীবনটা শান্তি আসছে না এর জন্যই, আমার মন বলল। ফের একটা ছোটখাটো চাকরি জোটালো অমিত। গোটা সংসার চলে তিথির টাকায়। সেটা না বোঝার মতো মূর্খ আমি নই। কিন্তু সে মেয়ে থাকে কেমন উড়ু উড়ু মেজাজে। কোনো কিছুতেই তার মন লাগে না যেন। সব কিছুর মধ্য থেকেও কিছুতেই যেন নেই। কিসের এত চাপ, কিসের এত হতাশা, ওই জানে। সেদিন রাত্রিবেলা গাড়ি এসে পৌঁছে দেয়। জিজ্ঞাসা করেছিলাম, অফিসের গাড়ি? উত্তর পাইনি। ফিরে সোজা কলঘরে চলে যায় সে। তারপর দীর্ঘক্ষণ আর বেরোয় না। আমি দরজায় কান পাতলাম। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে। নিজেকে সামলাবার প্রাণপণ চেষ্টা করে। লাল চোখ করে
1.5 ঘণ্টা পর বেরোল তিথি। সোজা চলে গেল নিজের গুহায়। পরের দিন বেলা 10টাতেও ঘুম ভাঙেনি তার। অমিত বরাবরই বেলা করে ওঠে। এখন নতুন অফিস হয়েছে, বাধ্য হয়ে ডাকতে গেলাম। অমু উঠে তিথিকে নাড়া দিল অনেকক্ষণ ধরে। কোনো সাড়া শব্দ নেই। পাড়ার ডাক্তার ডেকে জোর করে বমি করানো হলো। একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে সে। ভগবান, আমার যন্ত্রণার কি শেষ আছে? মনের চাপে চাপে আমার ছেলের মুখের হাসিও কবে শুকিয়ে গেছে। সেদিন সকাল সকাল ঘুমিয়ে পড়েছি রাতে। তিথির জ্বর কদিন ধরে, অফিস যাচ্ছে না। তার মধ্যেই সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আকাশ ছেপে বৃষ্টি নেমেছে। আমি একবার ওকে বলতে গিয়েও বলতে পারলাম না, এখন যেও না তিথি। বলতে পারলাম না, ছাতাটা নিয়ে যাও। সত্যি বলতে কি, তিথি নামটা ধরে ডাকতে আমার কেমন গা শিউরে উঠত। কখনো তো ভাবিনি একমাত্র ছেলের বউকে নাম ধরে ডাকতে হবে। মনে হলো তখন অনেক রাত। ঘরে হালকা নীল রঙের আলো জ্বলছে। মনে হলো আমার মশারির কাছে কেউ বসে আছে। ধর্মর করে উঠে বসলাম। কে? তিথি? কি হলো আবার? কোনো সাড়া নেই। একটু পরে মশারি তুলে খাটে এলো তিথি। আমার পায়ে হাত রাখল। তপ্ত জ্বরে পোড়া হাত। আমি চমকে উঠে বললাম, তোমার তো খুব জ্বর এসেছে, ওষুধ খেয়েছ? সে একটা কাগজের প্যাকেট রাখল আমার সামনে। তারপর বলল, এখন 12টা বেজে গেছে, মানে পরের দিন। আজ তোমার জন্মদিন মণিমা। তোমার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। এত সাদা সাদা শাড়ি পরো না, তোমাকে মানায় না। এই শাড়ির রংটা দেখো তো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেড সুইচে আঙুল রেখে ঘরে টিউবলাইট জ্বেলেছে তিথি। গোটা ঘর ভেসে যাচ্ছে আলোর বন্যায়। এত আলো, আমার চোখ ঝলসে যাচ্ছে যেন। হালকা গোলাপি রঙের চওড়া পাড়ের তাঁতের শাড়ি, সঙ্গে একটা প্রিন্টেড সিল্ক। তোমার পছন্দ হয়নি না মণিমা? না। জন্মদিন? আমার? কে বলল তোমাকে? আমি নিজেই জানি না আমার কবে জন্মদিন। তুমি জানলে কোত্থেকে? অমিত বলেছে? তিথি ঠোঁট উল্টালো। অমিত নিজেই জানে না? আমাকে বাপি বলেছিল একবার। নাও, তুমি চটপট ঘুমিয়ে পড়ো। তোমার ঘুম ভাঙালাম এত রাতে, সরি। তড়িঘড়ি আলো নিভিয়ে আমার গায়ে চাদর টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো তিথি। এক মুহূর্ত ফিরে এসে আবার বলল, আমি খুব খারাপ মণিমা, তাই না? আমার ঘুম এলো না বাকি রাত। কি একটা অস্বস্তি কুড়ে কুড়ে খাচ্ছে যেন। কি এক কষ্ট, বুঝতে পারছি না। জল খেলাম। তারপর কি ভেবে তিথির ঘরে উঁকি দিয়েছি। আলো জ্বালা। বিছানা জুড়ে ছড়ানো তিথির ইউনিভার্সিটির বই খাতা,
রিসার্চের খসড়া। এগুলো কোথায় লুকানো ছিল কে জানে। অমিতের বাবার ছবির ওপর উপুড় হয়ে শুয়ে আছে তিথি। চোখের কোণা থেকে জল বেরিয়ে তার বালিশ ভিজিয়ে দিয়েছে। কাছে গেলাম, কপালে হাত রেখে দেখি পুড়ে যাচ্ছে। ছোট চুল, হাফ প্যান্ট পরা, টি শার্ট পরা, কালচে পানা। ওই মেয়েটা আমাদের কে? এত যন্ত্রণা বুকের মধ্যে পুষে বাঁচছে। বাবা মায়ের দুলালিটি? না, ৩৫ বছরের যৌথ সংসারের হাঁড়ি ঠেলে আমি সংসারের অনেক কিছুই বুঝিনি। আমার এখন খুব কষ্ট হচ্ছে। বৌমা না, ওই মেয়েটা আসলে তিথি, আমাদের তিথি।